সবাইকে আমন্ত্রণ। ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে হাজির হয়ে গেছি আমরা আপনাদের সামনে নতুন দিনের নতুন পর্ব নিয়ে। সঙ্গে আছি আমি রেজওয়ানুজ্জামান, আর আজকে আমাদের সঙ্গে অতিথি হয়ে আছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক, মিডিয়া কমিটির চেয়ারম্যান এবং আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু। স্বাগত জানাচ্ছি আপনাকে। ইফতেখার রহমান মিঠুর সাথে ক্রিকেট নিয়ে কথা হবে বুঝতেই পারছেন, কিন্তু তার আগে সব খেলার খবরগুলো এক নজরে প্রতিদিনের মতো আজকেও জানিয়ে দিতে চাই। Steps over it. It's a great hit. What a goal that is, Rafinha! It's a game that simply. চ্যাম্পিয়ন্স লিগ সেমিতে 6 গোলের রোমাঞ্চ, কেউ জেতেনি বার্সেলোনা ইন্টার ম্যাচে। লামিন ইয়ামালে মুগ্ধ বিশ্ব। ইউরোপা লিগ সেমিফাইনালের প্রথম লেগে বিলবাওয়ের মুখোমুখি ম্যানইউ, টটেনহ্যাম লড়বে বোডোর বিপক্ষে। সৌদিতে ট্রফির অপেক্ষা বাড়ল রোনালদোর। Oh, yeah, I think he's feathered it. Fingers raised to frustration in Bedkarn yet again. Medias and Miraj gets the better of him, gets his fifth. সেঞ্চুরির পর মিরাজের ফাইফার 3 দিনে চট্টগ্রাম টেস্ট জিতে মান বাঁচালো বাংলাদেশ, তবুও সন্তুষ্ট নন অধিনায়ক। আমি খুব বেশি খুশি না যদি আপনি 2 ম্যাচের কথা বলেন। এর থেকে আর একটু ভালো ক্রিকেট খেলা উচিত ছিল, মানে সিরিজটা আমাদের জেতা উচিত ছিল। জাতীয় দলে ফিরতে নিজেকে বদলে ফেলার দাবি নাঈম শেখের, এ দলে আলো ছড়াতে প্রস্তুত। $2026 এশিয়ান গেমসেও থাকছে ক্রিকেট। নাগোয়া সিটি হলে হবে টি-20 ফরম্যাটের আসর, নিশ্চিত করেছে অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া। শুনছিলেন দেশ বিদেশের খেলার সবশেষ খবরগুলো, এক নজর আপনাদেরকে জানিয়ে দিলাম। আমাদের সঙ্গে আছেন ইফতেখার রহমান মিঠু, ক্রিকেট বোর্ডের পরিচালক। আমরা কথা বলবো তার সঙ্গে। আমরা কথা বলতে চাই ক্রিকেট বোর্ডে নানা ধরনের আলোচনা এই মুহূর্তে চলছে, অস্থিরতা আছে। সেই অস্থির ক্রিকেট বোর্ডে আসলে সুস্থির করার উপায় কিভাবে হতে পারে, আমরা সেই সব বিষয় নিয়ে কথা বলবো ইফতেখার রহমান মিঠুর সাথে। আপনারাও চাইলে অংশ নিতে পারেন আমাদের এই আয়োজনে। ফোন করতে হবে স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে। ইফতেখার রহমান মিঠু, প্রথমেই আপনার জানতে চাই যে আসলে ক্রিকেট বোর্ডে নিয়ে বেশ কিছু আলোচনা চলছে সাম্প্রতিক সময়ে, সেটা নিশ্চয়ই সব বোর্ড পরিচালকেরই আসলে নজরে এসেছে এবং আপনারা নিশ্চয়ই কয়েকদিন ভার্চুয়াল মিটিং করেছেন, দুটো, একদিন মুলতবি হয়েছিল, পরে শেষ হয়েছে। সেখানে নিশ্চয়ই এগুলো আলোচনায় এসছে। এই জিনিসগুলোকে আসলে ক্রিকেট বোর্ড কিভাবে দেখছে? আর্থিক বিষয় বলি, আম্পায়ারিং বলি, কিংবা মাঠের বিষয় বলি, মাঠের বাইরে বলি, পরিচালকদের মধ্যে একে অপরের মধ্যে একটু দূরত্ব বলি, অনেক কিছু বিষয় আলোচনায় এসছে সাম্প্রতিক সময়। হ্যাঁ, এগুলি তো আপনারা তো দেখছেনই নিউজে যে এটা এসছে, উইচ ইজ অনাকাঙ্ক্ষিত। মানে আমরা এটা ক্রিকেট বোর্ডের আমরা যারা সবাই আছি একটা ফ্যামিলি, উই শুড গো ফরওয়ার্ড। যা যা প্রবলেম হয়েছে বা যেসব কথাবার্তা এসেছে, কিছু কথা আপনার আসলে ক্ল্যারিফিকেশনটা, যদি নিউজ এসেছে কিন্তু ক্ল্যারিফিকেশন দিয়েছি যখন, তখন এটা ক্লিয়ার হয়ে গেছে। সুতরাং তারপরে কিছু আমাদেরও ভুলভ্রান্তি হয়েছে। তো সব নিয়ে আমরা এখন এগিয়ে যেতে চাচ্ছি। যে লাস্ট 2 মিটিংয়ে প্রেসিডেন্ট সাহেবও একই কথা বলেছে যে লেটস ওয়ার্ক অ্যাজ আ টিম অ্যান্ড গো ফরওয়ার্ড। কিন্তু আরেক দিকে হচ্ছে কি, দেখেন আমরা তো 25টা ডিরেক্টরের কাজ 10 জন করছেন। তো সুতরাং এতেও প্রেশারটা বেশি, আর কিছুটা ভুলভ্রান্তি তো হতে পারে। আচ্ছা, সেটা আপনারা স্বীকার করে নিচ্ছেন যে কিছুটা ভুলভ্রান্তি হতে পারে, আবার কিছু জিনিস অতিরঞ্জিতও লেখা হয়েছে কিংবা প্রকাশ পেয়েছে। 25 জনের কাজ 10 জন করছেন, কিন্তু সেই 10 জনও কি আসলে একই মতে চলছেন? ব্যক্তিগত মতাদর্শ ভিন্ন হতে পারে, কিন্তু ক্রিকেটের স্বার্থে, ক্রিকেট বোর্ডের স্বার্থে এই 10 জনও কি আসলে ভিন্ন ভিন্ন মেরুতে কিনা, এই প্রশ্ন এসছে। কারণ আপনার সাথে আরেকজন বোর্ড ডিরেক্টর, কিংবা তার সাথে আরেকজন বোর্ড ডিরেক্টর, প্রেসিডেন্টের সাথে আরেকজন বোর্ড ডিরেক্টর, আমরা খুব দূরত্ব দেখছি, এক ফ্লোতে কথা বলতে দেখছি না, কিংবা বিভিন্ন ধরনের মতামত দেখছি। মানে এটা কেন এই 10 জনের মধ্যেও? এই 10 একটা জিনিস বোঝেন যে আমাদের প্রেসিডেন্ট ফারুক আহমেদ সাহেবও মাত্র এসেছেন। উনি কিন্তু একটা আপনাদের সাথে, প্রেসের সাথে বলেছেন যে ওনারও কিছু মিস্টেক হয়েছে। এটা কিন্তু কথাটা হচ্ছে কি, সব কিছুই কেউ তো ভুলের ঊর্ধ্বে না, আমি একমত। মানে ভুলের ঊর্ধ্বে না, আমরা কেউই না।
তো সুতরাং এটা বেনিফিট অফ ডাউট আপনার দিতে হবে, ব্যাটসম্যানদের মতো বেনিফিট অফ ডাউট দিতে হবে যে যাই আগে হয়েছে, আমরা এখন কথাটা হচ্ছে আগের কথা বলে তো লাভ নেই, আমাদের অ্যাকচুয়ালি উই হ্যাভ টু গো ফরওয়ার্ড। আমার মনে হয় যেসব জিনিস এসেছে ওইটা আপনি যেটা বলছেন কিছু অতিরঞ্জিত, তো এইগুলির থেকে আমরা এখন চেষ্টা করছি যে টিম হিসাবে ওয়ার্কআউট করে আপ টু নেক্সট ইলেকশন, নাহলে ক্রিকেটের ক্ষতি হয়ে যাবে। সো উই অল আন্ডারস্ট্যান্ড এটা। আমি যেটা আমার ডিপার্টমেন্টের দুটো কথা বলি যে আমার দুই ডিপার্টমেন্টের কিন্তু আমরা মানে মোটামুটি ঠিকই। তাই কি মানে আম্পায়ারিং নিয়ে অনেক ধরনের কথা হয়েছে, আমরা সেই জায়গায় আসবো। আমি খালি জাস্ট একটু জানতে চাই যে এই যে আপনাদের মধ্যে যে একটু মতের বলি কিংবা বক্তব্যের বলি, অবস্থানের বলি পার্থক্যের কারণে মূল ক্রিকেট নিয়ে কি আপনারা আসলে ভাবতে পারছেন, সময় দিতে পারছেন? মাঠের ক্রিকেটে যে বাংলাদেশ খুব খারাপ খেলছে, এটা কি আপনারা আইডেন্টিফাই করেছেন কিংবা এটাকে আপনারা অ্যাড্রেস করেছেন? এইটা দেখেন, এইটা আপনাদের একটা জিনিস, বাংলাদেশ ক্রিকেট যে খারাপ খেলছে বলছেন, হ্যাঁ, একটা কিন্তু আপনার অ্যাকসেপ্ট করতে হবে যে আমাদের কিন্তু একটা যে সিনিয়র 4 জন ক্রিকেটার একটা লাস্ট 6-7 মাসে একটা গ্যাপ হয়ে গেছে। আপনি তামিমের রিপ্লেসমেন্ট তো ওয়ার্ল্ড ক্লাস ওপেনিং ব্যাটসম্যান, এটা রিপ্লেসমেন্ট এত সহজে আপনি পাবেন না। সাকিবের রিপ্লেসমেন্ট ওয়ার্ল্ড বেস্ট অলরাউন্ডার পাবেন না। মাহমুদুল্লাহর রিপ্লেসমেন্ট এখনও আসেনি, মুশফিকের রিপ্লেসমেন্টও এখনও আসেনি। তো সুতরাং এইটার জন্য আমাদের একটা গ্যাপ হয়েছে। এখন আপনাদের নিউ জেনারেশনকে টাইম আপনার দিতেই হবে। আমি অ্যাজ এ ফর্মার ক্রিকেটার বলছি যে আপনার টাইম দিতেই হবে। এটা সুইচ অন করলেন আর রান করে ফেললো, আর সুইচ অফ করলেন রান বন্ধ হয়ে গেল, এটা কিন্তু না। দিস ইজ ক্রিকেট। যে দেখেন আজকে কালকে টেস্ট ম্যাচ যে জিতেছে, এটাতে কিন্তু কনফিডেন্স লেভেল হ্যাজ ইনক্রিজড। হ্যাঁ, এখন আপনার পাকিস্তানে জিতেছে, আমরা তো জানি আমাদের যেহেতু ব্যাটিংটা এফেক্ট করছে, কারণ ব্যাটিংয়ে আমরা নতুন আমাদের সিলেক্টররাও নতুন প্লেয়ার চান্স দিচ্ছে, এরা ইয়াঙ্গার জেনারেশন, এদের তো এক্সপিরিয়েন্স গেইন করার টাইমটা দিবেন। আচ্ছা, আপনি বলছেন যে নতুনদের সুযোগ দেওয়ার জন্য সময় দিতে হবে। যদিও এই দলের আসলে কেউই নতুন নয়, একজনই তানজিম সাকিব ডেবু হয়েছে, আর সবাই দীর্ঘদিন ক্রিকেট খেলেছেন। মানে তাদের আসলে কতদিন সময় দিলে তারা পারফর্ম করবে? আমি যদি বলি পারভেজ হোসেন ইমন, সাদমান ইসলাম কিংবা আপনার যারাই খেলেছেন এই দলে, সবাই কিন্তু অনেক দিন খেলছেন। যদিও আপনার কথা একটা যুক্তি আছে যে শূন্যতা কিছুটা হয়েছে, সেটা অস্বীকার করার সুযোগ নেই। এবার আসতে চাই যে আসলে নির্বাচনের প্রশ্ন। আপনি বলছেন যে নির্বাচন পর্যন্ত এই বোর্ডটাকে টেনে নিতে হবে এবং আপনারা একসাথে কাজ করতে চান। নির্বাচনটা আসলে কবে হবে? অক্টোবর হলো ডেডলাইন ডেট, কিন্তু তার 2 মাস আগে গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন করার সুযোগ আছে। এটার ইয়ে আছে, এটার অ্যাকচুয়ালি প্রেসিডেন্ট বলেছেন একটু আগাম করতে চান তিনি। হ্যাঁ, তো তার মানে উনি যখন বলেছেন, হ্যাঁ, মানে জিনিসটা হচ্ছে যে যত তাড়াতাড়ি হবে এটার সবার জন্যই ভালো, কারণ 25 জনের কাজ আপনি 10 জন করছেন, এটা সবার জন্যে এক্সটেনিয়াস প্রেশার বলেন। তো সুতরাং যত তাড়াতাড়ি হবে, কিন্তু আমাদের তো আবার কনস্টিটিউশন আছে। কনস্টিটিউশন আমার মনে হয় প্রেসিডেন্ট সাহেব ওই দিকেই চিন্তা করেই বলেছেন, হ্যাঁ, যে আগে যত তাড়াতাড়ি, কিন্তু কনস্টিটিউশন তো আমরা ব্রেক করতে পারবো না। কনস্টিটিউশনটা কিন্তু অ্যামেন্ড করার একটা প্রস্তাব ছিল, সেটা একটা প্রেসারে বন্ধ করে দেওয়া হয়েছে। সেইটার কি আপডেট, কোনো আপডেট কি আপনি বলতে পারেন? এটা তো একটা ডিফারেন্ট ইন্ডিপেন্ডেন্ট কমিটি বানানো হয়েছিল ফাহিম ভাইয়ের ব্যাপারে, এটা নিয়ে উনি জানবেন। আমার কাছে ওনার এই ইনফরমেশনটা নেই। যতটুকু লাস্ট ইনফরমেশন ছিল, ওই যে আপনারা যেটা প্রস্তাব দেওয়া হয়েছিল সেটা বাতিল করে দেওয়া হয়েছে, নতুন করে প্রস্তাব দিতে বলা হয়েছে, মানে সেটাই আমরা জানি। ওইটাই কাজ, হ্যাঁ, ওটাতেই তারা নিজেরা কাজ করছে। আমাদের কাছেও বোর্ডের কাছে উত্থাপন যখন করবে তখন আমি আপনাকে বলতে পারবো। আচ্ছা, কনস্টিটিউশনের উপরে নির্বাচন হবে। নির্বাচনে মানে জানতে চাই যে এই বোর্ডের যারা আছেন, এই 10 জন, আপনি সহ সবাই কি থাকতে চায় মানে ক্রিকেটের স্বার্থে, ক্রিকেট পরিচালনায়? আপনার কোনো ধারণা আছে? আপনার নিজেরটা তো আপনি বলতে পারবেনই, বাকিদের সম্পর্কে এটা বলা ডিফিকাল্ট। বাট যেহেতু আপনার যারা আছেন, দেখেন বহুদিন ধরে ক্রিকেটের সাথে আছেন, ক্রিকেটের তাদের প্যাশন আছে, তো সুতরাং এটা তো বেসিক্যালি প্যাশন থেকে যারা আছে, প্যাশন থেকেই আসে। তো যাদের প্যাশন আছে আমার মনে হয় আগে আসা উচিত, তারপরেও নতুন মুখও আসা উচিত। আসতেই হবে, বাকি 15 জন এখনো খালি, আসতেই হবে, নতুন মুখও আসা উচিত, কারণ নিউ ব্লাড জেনারেট হলে সব সময় এটা
সবারই ওয়েলকাম করা উচিত, কারণ হচ্ছে কি নিউ ব্লাড আসলে নিউ আইডিয়াজ আসে, অ্যান্ড এটা কিন্তু ক্রিকেটের জন্য ভালোই হবে। আচ্ছা, ক্রিকেট বোর্ডে আর্থিক বিষয়টা নিয়ে অনেক ধরনের আলোচনা হয়। যে বিষয়টা নিয়ে সবশেষ আলোচনা হলো যে আর্থিক বিষয়। ক্রিকেট বোর্ডে আসলে কত টাকা আছে, ক্রিকেট বোর্ডে কত টাকা কোথায় আছে, কিভাবে খরচ হয়, সেই রিপোর্টগুলো আমরা বাইরে থেকে সাধারণ মানুষ খুব একটা জানতে পারে না। যেহেতু ক্রিকেট বোর্ড একটা জাতীয় প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, তাদের রিপোর্টগুলো প্রকাশ হয় কিনা, আমরা গত মিটিংয়েও একটা স্টেটমেন্ট দেখেছি যে অডিট রিপোর্টটা পাশ করেছেন আপনারা, সেটা খুব শিগগিরই আমরা পেয়ে যাব ক্রিকেট বোর্ডের ওয়েবসাইটে, কিন্তু এখন পর্যন্ত 2 দিন পার হয়ে গেল, হয়নি সেটা। এবং আর্থিক বিষয়গুলো আরেকটু ক্লিয়ার হওয়া উচিত কিনা, কেন একটু কি রাগঢাক হয় কিনা, মানে এটা আমার ব্যক্তিগত প্রশ্ন আপনার কাছে। শোনেন, আগে কি হয়েছে, তো আমি তো লাস্ট 3 বছর ডিরেক্টর, সো আগে কি হয়েছে এটা তো আমি আর বলতে পারবো না। লাস্ট 3 বছরের দেখেন, এই বছরের আমরা ডিসিশন নিয়েছি, বোর্ডের সবাইও একই কথা বলেছে, এভরিবডি, যে এই যে অডিট রিপোর্টটা হয়েছে, যেটা আমরা বোর্ডে পাস করছি, তারপরে কিন্তু কিছু কাজ আছে। জি জি জি, হ্যাঁ, অবশ্যই আছে, আমরা কাজ করব। এটা করার পরে যখন অডিটর ফাইনালি সিগনেচার হবে, সাইন্ড হবে, সেটা কিন্তু ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে। সো আমার মনে হয় যে আমরা একটা ভালোর দিকে যাচ্ছি। হ্যাঁ, আমি আগের চেয়ারম্যান, আগের প্রেসিডেন্ট কি করেছে এইসব নিয়ে আলোচনা না করাটাই এখন ভালো। আমার মনে হয় আমরা নতুন সময়ের দিকে যাচ্ছি, সময় দিয়ে যাচ্ছি, আমরা কেন, দেশও তো, সুতরাং আমরা ওই দিকেই আগাই। সো আগে গোয়িং ফরওয়ার্ড আমার মনে হয় যে যেসব কোয়েশ্চেন ছিল আগে, সেটা মনে হয় প্রশ্নগুলোর উত্তর পেয়ে যাব আমরা। হ্যাঁ, প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আচ্ছা, আমরা আরো কথা বলবো আপনার সঙ্গে। ইফতেখার রহমান মিঠু আমাদের সঙ্গেই থাকবেন। আপনার নিজের 2 ডিপার্টমেন্ট, আম্পায়ার্স এবং মিডিয়া কমিটি নিয়ে আমরা কথা বলতে চাই। একটা ছোট্ট বিরতি থেকে ফিরে আসার পর ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে সঙ্গেই থাকবেন। বিরতির আগে আমরা বলছিলাম যে আম্পায়ার্স কমিটি এবং মিডিয়া কমিটি নিয়ে কথা বলবো আলাদা করে। আপনি যেহেতু এই 2 কমিটির স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান, আপনি নিজে বলছিলেন যে আসলে 2 কমিটি, আপনার কমিটি দুটো ভালোই চলছে, কিন্তু সদ্য সমাপ্ত ঢাকা প্রিমিয়ার লিগে একটা প্লেয়ারকে কেন্দ্র করে কয়েক ধরনের ঘটনা কয়েকদিন ধরে আলোচনায় ছিল। তাওহিদ হৃদয় এবং মোহামেডান, আমি সরাসরি বলছি, তার শাস্তি দেয়া, শাস্তি কমানো, শাস্তি ফিরিয়ে আনা, শাস্তি স্থগিত করা, আবার নতুন শাস্তি যোগ হওয়া, অনেকগুলো ঘটনা ঘটেছে। আপনাকে নিশ্চয়ই বেশ কয়েকটা দিন খুব ব্যস্ত সময় পার করতে হয়েছে, কি অস্থির সময় পার করতে হয়েছে। জি, ডেফিনেটলি। আমি যেটা মিন করেছি যে নর্মাল ক্রিকেট বোর্ডের যে অপারেশন, শুধু তো প্রিমিয়ার লিগ চলছে না, আমাদের কিন্তু অনেকগুলো টুর্নামেন্ট, এজ লেভেল চলছে, এজ লেভেলে সব ইন্টারন্যাশনাল চলছে। সেটা কিন্তু ভেরি ব্যস্ত ডিপার্টমেন্ট। আপনার আম্পায়ারিং কমিটি গত 3-4 বছর মোটামুটি ভালোই চলেছে, অত কন্ট্রোভার্সি হয়নি। ইয়েস, এটা দিস ওয়াজ আ ডিফিকাল্ট টাইম আমরা পাস করেছি এইখানে। এটা তো আমিও সব সাংবাদিকদেরও, মানে আপনাদের মিডিয়াকেও বলেছি যে সিম্পল ঘটনা, যে আগের যে আমাদের যে বাইলসটা আছে বা কোড অফ কন্ডাক্টটা আছে, এটা কিন্তু আমরা রেফারেন্স নিয়েছি আইসিসির থেকে। জি, আইসিসির কোড অফ কন্ডাক্ট যদি আপনি মিলিয়ে দেখেন, প্লেইং কন্ডিশন যেটাই বলেন, প্লেইং কন্ডিশন, কোড অফ কন্ডাক্ট, বাইলস যাই বলেন, এটা কিন্তু আইসিসির থেকে রেফারেন্স নেওয়া হয়েছে, কাট অ্যান্ড পেস্ট করে ওইটাই করা হয়েছে। এই সাজা কি কারণে কি পাবেন, এগুলি কিন্তু আমাদের তৈরি না, এটা আইসিসির তৈরি, এটা অ্যাডপ্ট করা হয়েছে। সাথে লোকাল এনভায়রনমেন্টে যখন খেলা হচ্ছে, 50 ওভার্স ম্যাচ, এই সেই, হ্যাঁ, এইসব আমরা ইনকর্পোরেট করে একটা আপনার কোড অফ কন্ডাক্টের বই বার করা হয়েছে, এবং সেটা টুর্নামেন্টের আগেই এটা আগেই, তারপর সব টিমের কাছে দিয়েছে। আমার মনে হয় যে এইসব প্রবলেম অ্যারাইজ করেছে আমাদের সব প্লেয়ার বলেন আর অফিসিয়ালস বলেন, ক্লাব অফিসিয়ালস বলেন, এই জিনিসটা আমার মনে হয় না ওনারা পরে যখন কিছু হয়ে যায় তখন এটা নিয়ে তো আমার কথাটা হচ্ছে যে দেখেন, এটা যদি হার্শ নিয়মে হয়ে থাকে তাহলে এটা সিজন শুরুর আগেই যখন সিসিডিএম বসেছিল তখন এটাকে ঠিক করে ফেলা ছিল। এখন এটা আম্পায়ার্স কমিটির, কিন্তু আমরা আম্পায়ার্স কমিটিকে কোড অফ কন্ডাক্টের সাথে বসে আমাদের নিয়ম, আমাদের লোকজন দিয়ে এটা আমরা তৈরি করে তাদের দিয়ে দিচ্ছি ড্রাফট। এখন এটা কিন্তু অ্যাডপ্ট করেছে সিসিডিএম। তো তখন যদি তারা এটাকে আপনার
ঠিক মতো আপত্তি জানাতো কিংবা আমার আবেদন তাহলে চেঞ্জ হয়ে যেত যে ভাই চার ডিমেরিট পয়েন্টে একটা মানে 7 ডিমেরিটে একটা করেন না দুটো করেন না একটা করেন, এইসব নিয়েই হয়েছে। যখন হয়ে গেছে সিনারিও তখন ইরাপ্টেড। সো এই ইরাপশনের মধ্যে আমাদেরও একটা আম্পায়ার কমিটির থেকে আমরা একটা ভুল করেছিলাম। কারণ হয়েছে কি, যেটা নিয়ে বললেন যে প্রথমে যেটা আমরা ফার্স্টেই আমরা একটা প্রসিডিউরাল মিস্টেক করেছিলাম, হ্যাঁ, যেটা আমার স্বীকার করতে আমার কোনো দ্বিধা নাই যে প্রসিডিউরাল মিস্টেক, উই আর হিউম্যান বিং অলসো, উই ক্যান মেক মিস্টেক। জিনিসটা হয়েছিল কি যে আমরা যে আইসিসির গাইডলাইন অনুযায়ী যে কোড অফ কন্ডাক্ট আছে, এখানে লেখা আছে যে আপনি আম্পায়ারের সাথে 2.8 বোধ হয় ক্লজটা, সো 2.8-এ লেখা আছে যে আপনার আম্পায়ারের সাথে আপনি কোনো মতেই তর্কে যেতে পারবেন না। একদম লেখা আছে যে আপনি বেশিক্ষণ উইকেটে থাকলে, দেখালে, অনেক হয় না যে ইনসাইড এজ দেখায়, মাথা নাড়ে, এসব করতে পারবেন না। এটা হলেই আপনি লেভেল 2 অপশন, লেভেল 2 আপনার অফেন্স। এখন লেভেল 2 হলে কিন্তু আবার ওই বইতেই লেখা আছে যে লেভেল 2 হলে কিন্তু আপনি 4 ডিমেরিট পয়েন্ট পেয়ে যান। জি, তো এটা তো আমাদের আম্পায়াররা অ্যান্ড ম্যাচ রেফারি সেটাই ফলো করেছে, একেবারে বাইলজ মানে বাইবেলের মতো বা কোরআন শরীফের মতো ফলো করেছে। কথাটা বুঝছেন? এখন এইটা নিয়ে তখন এরা এত শক্ত শাস্তি, এটা ছিল একটা 4 ডিমেরিটের। পরেরটা হলো কি, যখন সে প্রেসে গিয়ে যে আম্পায়ারের বিরুদ্ধে যখন কথা বলছে, এটাও কিন্তু লেখা আছে যে এটার শাস্তিটা একটু কম, এটা আপনি ফাইন অ্যান্ড 3 ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে তাকে। তো তাতে 7 হয়ে গেছে। 7-এ কিন্তু আবার ক্যালকুলেশনে আছে 7 যদি তুমি অ্যাচিভ করো তাহলে 2 ম্যাচ নিষিদ্ধ, 8 হলে আবার 4। জি, এখন এটা তো হয়েছে, যখন এটা হয়ে গেছে তখন তো ধরেন প্লেয়াররাও একটা তৌহিদ হৃদয়ও নিজে একটা অ্যাপ্লিকেশন করেছিল, ক্লাব একটা অ্যাপ্লিকেশন করেছিল। তখন আমরা সবাই মিলে কালেকটিভলি একটা ডিসিশন নিলাম, যেহেতু বলতেছে যে লোকাল ক্রিকেট কালেকটিভলি আমরা ডিসিশন নিলাম যে ইয়াঙ্গার ছেলে শিক্ষা হয়েছে, এটাকে একটা করে দিউক, কারণ তার কেরিয়ার আছে আর বাংলাদেশের ফিউচার, হি ইজ দ্য ফিউচার। এইসব চিন্তা করে হ্যাঁ আমরা একটা ডিসিশন নিয়েছিলাম, যেটা আপনার অ্যাকচুয়ালি করার উচিত ছিল টেকনিক্যাল কমিটির। যেহেতু তখন টেকনিক্যাল কমিটি ছিল না, তখন বলতে পারেন যে আমাদের ডিপার্টমেন্ট থেকেই দিতে হয়েছে, which was procedurally wrong. ওকে, মানে সেই জায়গাটা আপনি স্বীকার করলেন, কিন্তু এই ঘটনার কারণে মানে টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান পদত্যাগ করলেন, একজন আম্পায়ার বলছেন যে ঘরোয়া ক্রিকেটে দায়িত্ব পালন করবেন না, আম্পায়াররা বলছেন যে ধর্মঘটে যাবেন, মানে এরকম গুঞ্জন আমরা শুনেছি। হ্যাঁ, বলছি একটা দূরত্ব কি আপনার কমিটির যারা স্টেক হোল্ডার আপনার কমিটির তাদের সঙ্গে হয়েছে কিনা আপনার, নাকি এখন সেটা কেটে গেছে, কোন জায়গাটায় আছে এখন? অতটা দূরত্ব হয়নি, কিন্তু আমি পার্সোনালি এদের সাথে পার্সোনাল রিলেশনে আছি। আপনি জিজ্ঞেস করতে পারলেন আম্পায়ারদের যে তারা, আমি ওপেন, মানে আমার কাছে অ্যাক্সেস ফর এভরিবডি ইজ ফর ভেরি ইজি। সো সুতরাং ডিএস, এটা আপনি কারেক্ট। এইটা যখন তাদের একটা অসম্মানে লেগেছে, যে তাদের আন্ডারমাইন করা হয়েছে, তারা মনে করেছে, এটাকে আমরা বুঝিয়ে শুনিয়ে আনছি। কিন্তু আপনি যদি আমাকে বলেন যে ইয়েস, দ্যাট ইজ কারেক্ট, দ্য মিস্টেক উই হ্যাভ ডান, উই শুড নট হ্যাভ চেঞ্জ দি বাইলজ ইন মিডওয়ে। এটার আবার ব্যাকগ্রাউন্ড আছে। এইটার হয়েছে কি, এরকমই সেম জিনিস 2016 বিপিএলে হয়েছিল, এক্স্যাক্টলি সেম। সো হয়েছে কি, যখন এই ঘটনাটা ঘটেছে আমরা ওইটার রেফারেন্সে করেছেন যে আগে ঘটেছে সেটা, হ্যাঁ, এটা দিয়ে তখন অত ইয়ে হয়নি, এটা করা হয়েছে। কিন্তু আই পার্সোনালি থিঙ্ক যে ইট ওয়াজ রং। হ্যাঁ, টু ভায়োলেট, একবার যদি আপনার বাইলজ পাস হয়ে যায় পুরো টুর্নামেন্ট সেটাই চলবে, এটাই উচিত। আর এখন আমি তো মনে করি যে এই সিচুয়েশনের পরে এটা তো আরও, অ্যাটলিস্ট আমি পার্সোনালি, প্রেসিডেন্ট সাহেব পার্সোনালি মনে করেন যে, আমার কমিটিও এখন মনে করেন যে এটার বাইরে আমাদের
এক স্টেপও যাওয়া উচিত না। আচ্ছা, তার মানে সমস্যাটা কেটে গেছে এটা বলতে পারি এখন। আমরা যদি একদমই বলি যে বাংলাদেশে একমাত্র এলিট আম্পায়ার শরীফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতকে নিয়ে আলোচনা হয় যে তিনি ঘরোয়া ক্রিকেট আম্পায়ারিং করবেন কি করবেন না, তিনি চুক্তিবদ্ধ হতে চাচ্ছেন না, এই সংকটটাও কি কেটে গেছে? না, সত্যি কথা বলতে কি ও মনোক্ষুণ্ণ হয়েছে, আমার সাথে অনেক কথা হয়েছে, মনোক্ষুণ্ণ হয়েছে, তো অনেক কথা হয়েছে। তারপরে ও রিজাইন করতে চেয়েছিল, হ্যাঁ, তো আমি এটাকে থামিয়ে রেখেছি ফর টাইম বিং। সো সামনে মানে হি ইজ আ অ্যাসেট ফর আওয়ার ক্রিকেট। ওই কিন্তু বাংলাদেশের টপ 10-এ চলে গেছে। মানে আপনি যদি ক্রিকেটের সাইডে যে সাকিবুল হাসান বেস্ট অলরাউন্ডার হয়েছে, ও কিন্তু সিমিলার কেস যে টপ 10 এলিট আম্পায়ারে চলে গেছে। তো সুতরাং আমাদের ওকে ফিউচারে খুব ইউজ করতে হবে ফর ট্রেনিং, শেয়ারিং হিজ এক্সপিরিয়েন্স টু ইয়েতে। তো এখন পর্যন্ত ইভেন তার কথা হচ্ছে যে আমি স্কুল ক্রিকেট করব, ক্লাব ক্রিকেট করতে চাই না, হ্যাঁ। তো এই পর্যায়ে আছে। সো টাইম ইজ হিলিং এর ব্যাপারে আমরা সামনে অপেক্ষায় আছি। আমি চেষ্টা করব ওকে ফেরত আনতে। অবশ্যই। আমরা একদমই শেষের দিকে আরেকটা ডিপার্টমেন্ট মিডিয়া নিয়ে আপনার স্যাটিসফ্যাকশন ডিসস্যাটিসফ্যাকশন কেমন, কিংবা কাজ করতে গিয়ে কেমন হচ্ছে, একদমই সংক্ষেপে জানতে চাই। মিডিয়া নিয়ে দেখেন, মিডিয়া একটা নতুন জিনিস ফর মি, হ্যাঁ। আমি মনে করি মিডিয়া শুড বি আওয়ার, এটা আমি একদম পার্সোনাল কথা বলছি, যে আমরা অনেক সময় মনে করি যে মিডিয়া আপনারা আমাদের শত্রু। অ্যাকচুয়ালি ইউ আর আওয়ার পার্টনার and a very big stakeholder for improvement cricket আর সব কিছু। যেমন আমি আম্পায়ার ডিপার্টমেন্ট কিন্তু যতটা উন্নতি করতে পেরেছি, এটার কিন্তু আই উইল গিভ 50% ক্রেডিট টু আপনাদের। কারণ আপনারা রিপোর্ট করেছেন, আমরা ইনকোয়ারি করে দেখেছি, কারণ সব জায়গায় তো এটা টেলিভাইজ হচ্ছে না। তো সুতরাং আমি কিন্তু ওয়েলকাম করি, অ্যাজ আ পার্সোনালি আমি ওয়েলকাম করি আপনাদের ক্রিটিসিজম, কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম অবশ্যই। সো এখন মিডিয়া কমিটিরও প্রচুর কাজ করার আছে। হ্যাঁ, আমরা অ্যাকচুয়ালি ওয়ার্ল্ড যে স্ট্যান্ডার্ড বা ওয়ার্ল্ড যে নিয়মে চলে, এই কালচারটা ফলো করতে চাই। কিন্তু যেহেতু এত ব্যস্ত সময় পার করেছি, আর মাত্র আমি 3 মাস নিয়েছি, এখনো হাত দিইনি। সো আমি মনে করি, যেটা আমি মেসেজ দিতে চাই, যে ইউ আর আওয়ার পার্টনার্স, উই উড ওয়ান্ট টু ওয়ার্ক উইথ ইউ as a partner, not as a প্রতিপক্ষ। ধন্যবাদ আপনাকে ইফতেখার রহমান মিঠু আমাদের স্টুডিওতে আসার জন্য। আমাদের সময় আসলে একদমই শেষ, আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে। আবারও দেখা হবে, সবাই ভালো থাকবেন।